আমরা কথা বলছিলাম যে ফিনিশার যে কাজটা ধোনি করেন, মহেন্দ্র সিং ধোনি করতেন এক সময় ভারতীয় দলে, ঠিক সেই কাজ রিচা ঘোষে। এবং রিচা ঘোষের ঠান্ডা মাথায় ক্যাপ্টেন, মানে ঠান্ডা মাথায় উইকেট কিপিং, যে কথা মনে করিয়ে দিয়ে সৌরভ গাঙ্গুলি এটাও বললেন যে আগামী দিনে দেখতে চান রিচা ঘোষ জাতীয় দলের অধিনায়ক হবেন। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে যোগাযোগ করব। পারফেক্ট ফিনিশার মানে 5 বা 6 নেমে যেখান থেকে একটা ম্যাচ 50-50 ম্যাচকে বের করে আনা, সেই কাজ বারবার করে এসেছেন এই রিচা ঘোষ। যে কথা এর আগে ঝুলন গোস্বামী বলছিলেন, যে কথা বলছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং ইরন, একটু আগেই আমরা বলছিলাম যে পারফেক্ট ফিনিশের কথা, যে সময় যেভাবে ফিনিশ করেন তিনি, তা সেই কথা মনে করিয়ে তুমি ধোনি প্রসঙ্গ টানছিলে, মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গ টানছিলে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে আগামী দিনে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান রিচা ঘোষকে, কি বলবে? একদমই, দেখো সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা বললেন আজ গোটা দেশও সেটাই বলতে চাইছে। তার কারণ ফিনিশারের রোল, তুমি জানো ক্রিকেট খেলায় ওপেনাররা অনেকটা সময় পায়, অনেকটা বল দেখতে সময় পায়, বল সেট হতে সময় পায়, কিন্তু যে 6 নম্বরে ব্যাট করে বা 7 নম্বরে ব্যাট করে তার কাজটাই থাকে যাও এবং মারো, মানে বল বোঝা বা সিচুয়েশনের সঙ্গে হ্যান্ডেল করার আগে থেকেই বল মারতে হয়। অনেক টাফ রোল, যেটা মহেন্দ্র সিং ধোনি এই জন্যই ওটা বিশ্বকাপে ফিনিশার হিসেবে চেনে। এটাও কিন্তু মহিলা টিমের ফিনিশার। আমার তো মনে হয় মহেন্দ্র সিং যেমন ভারতকে গর্বিত করেছে, সেটাও ঠিক সেভাবে গর্বিত করছেন ও আগামী দিনে করবেন। তোমার যেটা বলছিলাম যে মহিলাদের বিশ্বকাপে অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন দলের সদস্য রিচা ঘোষ, সিনিয়র দলেরও সদস্য রিচা ঘোষ। এই কৃতিত্ব কিন্তু সত্যি অবশ্যই খুব বিরল কৃতিত্ব। এবং রিচা ঘোষের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা দেখতে চান, অবশ্যই আমার মনে হয় গোটা বাঙালি বাংলা দেখতে চায় আগামী দিনে 22 বছর বয়সী রিচাকে ভবিষ্যতে ভারতীয় দলের ক্যাপ্টেন হতে। কারণ ক্যাপ্টেন হওয়ার মতো যাবতীয় তার ক্ষমতা, দক্ষতা রিচার মধ্যে কিন্তু রয়েছে। আমরা রিচার ব্যাটিং নিয়ে কথা বলছি, অথবা রিচার কিপিং, তুমি নিশ্চয়ই জানো, আমরা যখন রিচাকে দীর্ঘদিন কভার করেছি বা দেখেছি, রিচা কিপিং করার ক্ষেত্রে কিন্তু প্রচুর সময় দিতেন। এবং রিচার ক্ষেত্রে যেটা রিচার ইউএসপি বা রিচার প্লাস পয়েন্ট, রিচা কিন্তু হার নামানো মনোভাব। রিচা কোনোদিনও কোনো ম্যাচে, বিভিন্ন সময় যখন দুলন্দির সঙ্গে কথা হয়, বিভিন্ন সময় রিচার সঙ্গে যখন কথা হতো, এমনি সময় গল্পের ফলে রিচা বলতেন যে আমার একটা ইচ্ছে যে হারবো না, যতক্ষণ না শেষ অব্দি লড়বো, যে জয় হার পরের বিষয়, আমি লড়বো। আর এই যে মহিলা ক্রিকেট নিয়ে বলছিলাম, মহিলা ক্রিকেটারদের নিয়ে প্রথমে খেলতে আসা, সেখানে হয়তো অনেকে অনেক শুনতে হয়েছে যে মেয়েরা ক্রিকেট খেলবে, যাবতীয় এই বিষয়ের কিন্তু স্বভাব রিচা ঘোষ। এবং অবশ্যই রিচা ঘোষের এই লড়াইটা আগামী দিনে যারা আসবেন ক্রিকেটে বা যারা খেলাধুলায় আসবেন, তারা কিন্তু অনুপ্রাণিত হবেন। এবং রিচার ক্ষেত্রে রিচা বলছিলেন যে কি করে কঠিন লড়াইটা লড়তে হয়েছে, শিলিগুড়ি থেকে কলকাতায় আসা, থাকার জায়গার অভাব, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকা, তারপর আস্তে আস্তে ভারতীয় দলে সুযোগ পাওয়া। ঝুলন গোস্বামী চুপে পড়ে যাওয়া প্রথমেই, কারণ রিচার পাওয়ার হিটিং, রিচা যেভাবে বড় শট মারতে পারে। এবং রিচা যে আমার সঙ্গে গল্প হচ্ছিল, বারবার বলছিলেন যে আমার কিন্তু 6 মারার ক্ষেত্রে অবশ্যই এটা শিক্ষা বাবার থেকে, কারণ বাবা আমাকে ছোট থেকে শিখিয়েছে যে কিছু এক্সেপশনাল করতে হবে এবং তোমার এই শটটা খুব ন্যাচারাল, তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো, আরো ছাড় দাও। আমি দিনের পর দিন, রিচার বক্তব্য, আমি দিনের পর দিন এই শটটাই প্র্যাকটিস করেছি, যে কোনো পরিস্থিতিতে নেমে বল এমন মারবো না, এমন বাউন্ডারি মারবো যেটা ওভার বাউন্ডারি হবে, গ্যালারিতে গিয়ে চলবে। অনেক সময় অনেকে দেখে যতটুকু বলেন যে মহিলা ক্রিকেটের বাউন্ডারি হয়তো ছোট, কিন্তু মাথায় রাখতে হবে যেটা মহেন্দ্র সিং ধোনি মারুন আর বিরাট কোহলি বা রোহিত শর্মা যেই শটটা মারুন না কেন, সেটা কিন্তু গ্যালারি বা রিচা ঘোষ সেই শটটা গ্যালারিতে গিয়ে পড়লে সেখানে বাউন্ডারির কোনো মাপ হয় না, কারণ গ্যালারি তো মাঠের বাইরে। তো সেক্ষেত্রে রিচা হচ্ছে পাওয়ার হিটার, রিচা হচ্ছে বাংলার গর্ব, এবং রিচার ব্যাটিং হচ্ছে হার না মানা মনোভাবত। রিচার ক্ষেত্রে দিনের পর দিন আমরা দেখেছি, রিচা যখন কলকাতায় প্র্যাকটিস করতেন, রিচার আশপাশে গ্যালারি শূন্য মাঠে খেলতে হয়েছে, একজনও তাকে সমর্থন দেওয়া, রিচা কেন মহিলা ক্রিকেটারদের পাশে কিন্তু সেভাবে কেউ ছিলেন না। তবে গোটা দেশ আজ মহিলা ক্রিকেট নিয়ে যেভাবে বলছে, এবং ঝুলনজিটা বলছিলেন যে 47 বছরের অপেক্ষা। অথচ তুমি জানো ছেলেদের ক্রিকেট শুরু হয়েছে বিশ্বকাপ 1975 সালে, মহিলাদের বিশ্বকাপ শুরু হয়েছিল 1973 সালে, অর্থাৎ তার 2 বছর আগে। এই মহিলা ক্রিকেটের যে 1973 সাল থেকে যে মহিলা ক্রিকেটের লড়াই, সেখানে বাংলার একাধিক প্রাক্তন ক্রিকেটার রয়েছে, সিধু মুখার্জি রয়েছেন, শিলুবাবাসী রয়েছেন, লোপামুদ্রাজি রয়েছে, অনেকে রয়েছেন। এবং সেই পর্যন্ত ঝুলন গোস্বামী রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, রোমালি ধর রয়েছে, তাদের সে উত্তরসূরি রিচা ঘোষ।
রিচা ঘোষের মধ্যে এটা বারবার বলা, রিচার মানসিকতা, মুম্বাইয়ে যদি তুমি কোনো ক্রিকেটারদের সঙ্গে কথা বলো তারা বারবার যেটা একটা বলে যে আমাদের মধ্যে খারুসনেস আছে এবং খিদে আছে। রিচার মধ্যে ক্রিকেটের প্রতি যে খিদে, ক্রিকেটকে প্যাশন করে জীবনে এগিয়ে যাওয়ার যে তার 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 লক্ষ্য, সেটা সে প্রতি মুহূর্তে অবশ্যই সে পালন করেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হতো রিচা যখন প্র্যাকটিস করতেন ইডেনে, তাকে সিএবি একাধিক সুযোগ করে দিয়েছে ইডেনে, কখনো ইডেনের মাঠে, কখনো যাদবপুরে, কখনো তার পার্সোনাল কোচ শিবশঙ্কর পাল যে তার সঙ্গে যখন কাজ করতেন বাংলা দলের পরবর্তী সময়, রিচার দিনের পর দিন কিন্তু প্র্যাকটিস হতো। রিচার প্র্যাকটিস শিডিউল যদি তোমাকে অতটুকু বলি, আমরা হয়তো আজকে নায়ক বা আজকে সুপার হিরো রিচাকে নিয়ে কথা বলছি, এবং আমরা কিন্তু বলতে হবে রিচার সেই লড়াইয়ের কথা। রিচার সকালে প্র্যাকটিস করতো লক্ষ্মীনাথন সুপার একাডেমি। একটু সঙ্গে থাকো, এক এক করে উইশ আসছে রিচা ঘোষের জন্য, আমরা একটু শুনি। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তোকে আর তোর টিমের সকল সদস্যকে। অসাধারণ একটা মুহূর্ত আমরা সাক্ষী রইলাম। ফাইনালি আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম। এত বছর ধরে লড়াই যুদ্ধ করে ফাইনালি তোর হাত ধরে দিয়ে আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপটা আমাদের দেশে এলো। অসম্ভব একটা ভালো মুহূর্ত। আর তোকে আর তোর ফ্যামিলির সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর সিএবিও যেভাবে এগিয়ে এসে তোকে এত সুন্দরভাবে ফেলিসিটেট করার জন্য সৌরভ দাকে, মহারাজ দাকেও অনেক অনেক ধন্যবাদ, যেভাবে সবসময় মহিলা ক্রিকেটের পাশে থাকার জন্য সিএবিকে ধন্যবাদ। থ্যাংক ইউ। Richa Ghosh, brave, dynamic and fearless, an inspiration for every young dreamer. This is Bengal's pride. কিছুক্ষণের মধ্যেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিছু বলবেন রিচা ঘোষকে নিয়ে। রিচা ঘোষ প্রসঙ্গে বলতে গেলে ইরান দুটো বিষয় প্রথমত বলতে হবে। এক, এই যে টিমটার উত্থান, এই টিম শুরু থেকে যেভাবে সিনিয়ররা যেভাবে গাইড করে এসেছেন, অর্থাৎ ঝুলন গোস্বামীর কথা বলছিলে তুমি, মিতালি রাজের কথা বলছিলে, তারা যেভাবে এক এক করে গাইড করে এসেছে, আজ তারই রেজাল্ট এই টিম বিশ্বকাপ পেল। এবং সেটাও রিচা তোমার সঙ্গে যখন কথা বলছিলেন তখন বলছিলেন। অতনু, তোমাকে একটা মজার পরিসংখ্যান বলি। 2003 সালে সৌরভের নেতৃত্বে বিশ্বকাপ হেরে যাওয়া, ফাইনালে হারার পর ভারতীয় দল ঠিক তার 8 বছর পর 2011 সালে গিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে। এবার যদি আমি মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদেরও 2017 বিশ্বকাপ ফাইনালে ঝুলন গোস্বামী হেরে যাওয়ার পর তার 8 বছর পর 2025-এ এসে তারা আজকে চ্যাম্পিয়ন হলেন। কিন্তু 8 বছরের লড়াইটা অনেক কঠিন লড়াই। ঝুলন গোস্বামী, মিতালি রাজরা যে লড়াইটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন করেছেন রিচারা। অমল মজুমদার মহারাষ্ট্রের এক কোচ ক্রিকেটার, যিনি ভারতের কোনোদিনও খেলেননি। অমল মজুমদার ভারতীয় দলের যখন তিনি কোচ হিসেবে আসেন, প্রথমে ড্রেসিং রুমের পরিবেশ পাল্টে দেওয়ার চেষ্টা করেন এবং সবাই একত্র হওয়ার চেষ্টা করেন। এবং সেখানে সিনিয়র স্মৃতি মান্দানা, হরমনপ্রীত কৌররা যেমন রয়েছে, সেখানে মাস 6 বছর আগে ভারতীয় দলে আসা শ্রীচারানি রয়েছেন, ক্রান্তি রয়েছেন, রেণুকার মতো সিনিয়র রয়েছেন। সিনিয়র জুনিয়রকে মিলিয়ে দিয়ে যদি সবাইকে টিমের ড্রেসিং রুমের পরিবেশ, এটা অলওয়েজ খুব ইম্পর্টেন্ট। যে কোনো সাফল্যের পেছনে আমরা জানি যে ড্রেসিং রুমের পরিবেশটা অবশ্যই প্রয়োজন। সেই ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু পাল্টে দিয়েছিলেন অমল মজুমদার এবং অভিনব হরমনপ্রীত কৌর। ঝুলন গোস্বামীর সঙ্গে যখন এর আগে আমি ইন্টারভিউতে কথা হচ্ছিল, বিভিন্ন সময় কথা হয়, অতনু ঝুলনদি বলছিলেন যে 2003 সালে যখন শেষ বিশ্বকাপ খেলি আমরা হেরেছি, কোয়ালিফাই করতে পারিনি।